ভোটের গাড়ি উদ্বোধন, নির্বাচন উৎসব মুখর করতে দেশবাসীর সহযোগিতা চাইলেন প্রধান উপদেষ্টা। সময়ের সঙ্গে ভোটারদের ভয় কেটে যাওয়ার আশা সিইসির। দীপু চন্দ্র দাসকে পিটিয়ে ও পুড়িয়ে হত্যার প্রতিবাদ, খুনিদের বিচার দাবিতে ময়মনসিংহের তারাকান্দায় বিক্ষোভ মিছিল, 12 আসামি 3 দিনের রিমান্ডে। এবং হাড় কাঁপানো শীতে কাঁপছে উত্তরের জনপদ, ঘন কুয়াশায় 2 দিন পর চুয়াডাঙ্গায় সূর্যের দেখা, স্থবির জনজীবন, হাসপাতালে বাড়ছে ঠান্ডাজনিত রোগী। বাংলা সময়ের সঙ্গে আছি আমি সাইফুল রুদ্র। অবাধ, নিরপেক্ষ ও উৎসব মুখর ভোট আয়োজনে সরকার বদ্ধপরিকর বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বিকেলে নির্বাচন ও গণভোটের প্রচারণার জন্য ভোটের গাড়ির উদ্বোধন করে কথা বলেন তিনি। জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় ভোটের গাড়ির উদ্বোধন করেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান, সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী, নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ এবং প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। উদ্বোধনী অনুষ্ঠানে ভিডিও বার্তায় নির্বাচন ও গণভোটে জনগণকে অংশ নেওয়ার আহ্বান জানান প্রধান উপদেষ্টা। বলেন, মানুষকে সচেতন করতে যাত্রা শুরু করেছে 10টি ভোটের গাড়ি, সুপার ক্যারাভান। এসব গাড়ি দেশের 64 জেলা ও 300টি উপজেলায় ঘুরে বেড়াবে। তারা মানুষের দুয়ারে দুয়ারে গিয়ে নির্বাচন ও গণভোট সম্পর্কে তথ্য পৌঁছে দেবে, ভোটাধিকার সম্পর্কে সচেতনতা তৈরি এবং গণতন্ত্রের বার্তাও ছড়িয়ে দেবে। সামনে আমাদের জাতীয় সংসদ নির্বাচন এবং জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের উপর গণভোট। এই লক্ষ্যকে সামনে রেখে যাত্রা শুরু করছে 10টি ভোটের গাড়ি, সুপার ক্যারাভান। এসব গাড়ি দেশের 64টি জেলা এবং 300টি উপজেলায় ঘুরে বেড়াবে। তারা মানুষের দুয়ারে দুয়ারে গিয়ে নির্বাচন ও গণভোট সম্পর্কে তথ্য পৌঁছে দেবে, ভোটাধিকার সম্পর্কে সচেতনতা তৈরি করবে এবং গণতন্ত্রের বার্তা ছড়িয়ে দেবে। আমরা এমন একটি নির্বাচন চাই যেখানে থাকবে না ভয়, থাকবে না বাধা, থাকবে কেবল জনগণের মুক্ত ও নির্ভীক মত প্রকাশ। সরকার সেই পরিবেশ নিশ্চিত করতে বদ্ধপরিকর। ভোটের সময় ঘনিয়ে এলে ভোটারদের ভয় কেটে যাবে বলে মন্তব্য করেছেন সিইসি এএমএম নাসির উদ্দিন। রাজধানীর তেজগাঁওয়ে পোস্টাল ব্যালটের কার্যক্রম পরিদর্শন করে তিনি বলেন, গোপনীয়তা ও নিরাপত্তা নিশ্চিত করে পোস্টাল ভোট সম্পন্ন হবে। এরই মধ্যে নিবন্ধন করেছেন 6.25 লাখ ভোটার। ভোট উৎসব ইনশাল্লাহ হবে। আস্থা তো আছে, আস্থা তো ফিরে আসার তো ব্যাপার নেই। ওরা দেশবাসী, বড় রাজনৈতিক দল সহ রাজনৈতিক দল সহ সবাই তো ইলেকশন চায়, সবাই দেশের মঙ্গল চায়, ভোটাররাও চায় সুন্দর নির্বাচন, সবাই চায়। সবাই মিলে আমরা ইনশাল্লাহ এটা করবো। ভয় কেটে যাবে ইনশাল্লাহ, চিন্তা করা ভয় কেটে যাবে। দিন যতই ভোটের দিন ঘনিয়ে আসবে আপনারা দেখবেন ইনশাল্লাহ আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতি হবে। বিএনপি ক্ষমতায় গেলে প্রতিটি সেক্টর থেকে আমলাতান্ত্রিক জটিলতা দূর করা হবে বলে মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। দুপুরে চট্টগ্রামের হোটেল রেডিসন ব্লুতে বিভাগীয় ব্যবসায়ী ফোরামের বাণিজ্য সংলাপ অনুষ্ঠানে কথা বলেন তিনি। এ সময় তিনি জানান, আমলাতান্ত্রিকতা থেকে বেরিয়ে না আসলে নানা জটিলতা সৃষ্টি হবে। এমনকি বন্দরের দুর্নীতি কমাতে অ্যালগোরিদমের মাধ্যমে কন্টেইনার ডেলিভারির ব্যবস্থা করার কথাও জানান তিনি। আমরা আগামী দিনে ইনশাআল্লাহ দায়িত্বপ্রাপ্ত হলে প্রত্যেকটি বিষয়ে এই ব্যুরোক্রেসির হাত থেকে যেখানে যেখানে বাধাগ্রস্ত হচ্ছে এগুলো আমরা বের করে নিয়ে আসবো। আপনারা ক্যাপাসিটি বিল্ডিং করেন প্রপারলি, প্রফেশনালি, ইন্ডিপেন্ডেন্টলি, ট্রান্সপারেন্টলি রান করতে পারলে সরকারের অনেকগুলো দায়িত্ব আপনাদের হাতে তুলে দেওয়ার সুযোগ আছে এবং আমরা করবো এটা সিদ্ধান্ত। পোশাক শ্রমিক দীপচন্দ্র দাসকে পিটিয়ে ও পুড়িয়ে হত্যার প্রতিবাদে ময়মনসিংহে বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন এলাকাবাসী। জড়িতদের দ্রুত বিচারের আওতায় আনার আশ্বাস দিয়েছে পুলিশ, পরিবারের পাশে থাকার ঘোষণা দিয়েছেন জেলা প্রশাসক। এদিকে দীপ হত্যায় গ্রেফতার 12 আসামিকে 3 দিন করে রিমান্ড দিয়েছেন আদালত।
দীপু চন্দ্র দাস হত্যার প্রতিবাদে উত্তপ্ত ময়মনসিংহ। হত্যাকারীদের বিচার দাবিতে প্রতিদিনই নানা কর্মসূচি পালন করছেন এলাকাবাসী। সোমবার সকালে দীপুর গ্রামের বাড়ি তারাকান্দায় বিক্ষোভ মিছিল ও মানববন্ধন হয়। এতে পরিবারের সদস্য ও এলাকাবাসী অংশ নেন। হত্যাদায়ীদের দৃষ্টান্তমূলক বিচার নিশ্চিতের দাবি জানান তারা। এটা কি বর্বরতা! এই স্বাধীন দেশে এই বর্বরতা কি হতে পারে? এই বাংলাদেশে আমরা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সকলে সামাজিক সম্প্রীতি নিয়ে বসবাস করতে চাই। দীপুর পরিবারের সঙ্গে দেখা করতে যান পুলিশ সুপার ও জেলা প্রশাসক। এ সময় প্রশাসনের পক্ষ থেকে বিচারের আশ্বাসের পাশাপাশি পরিবারকে সহায়তা করা হয়। প্রত্যেকটি ঘটনা তথ্যপত্র বের করে আমরা যে বা যারা জড়িত ছিল এই ঘটনার পিছনে প্রত্যেককে আইনের আওতায় নিয়ে এসে দেশের প্রচলিত আইনে যে সর্বোচ্চ সাজা সেটি আমরা নিশ্চিত করব। লুকায় যে কোম্পানিতে চাকরি করতেন সেই কোম্পানির সাথে আমাদের কথাবার্তা চলছে, যাতে করে ওনার যেহেতু শ্রমিক উনি ওই কোম্পানির ছিলেন, ওই শ্রমিকের ক্ষতিপূরণ বাবদ কিছু এই পরিবারের পাশে দাঁড়ানো যায়, এভাবে কিছু ক্ষতিপূরণ আদায় করা যায়। এদিকে নিহতের পরিবারে থামছে না আহাজারি। বারবার মূর্ছা যাচ্ছেন মা, বাকরুদ্ধ বাবাও। কোলে ছোট শিশুকে নিয়ে দিশেহারা স্ত্রী। ভিক্ষা চাই আমার বাইরে খাওয়াইতাম, বুঝছেন? এই সংসারটা এলোমেলো হয়ে গেছে। এই আমার 7 রাজা ধন গেল গা বাবা। ঘরে যাবো, ঘুরে মারছে, আমি শাস্তি চাই। দীপু চন্দ্র দাস হত্যা মামলায় এ পর্যন্ত 12 জনকে গ্রেফতার করা হয়েছে। সোমবার তাদের প্রত্যেককে 3 দিন করে রিমান্ড মঞ্জুর করেন আদালত। সময় সংবাদ, ময়মনসিংহ। বাংলা সময় আরও থাকছে। যাত্রী বেশে নির্জন স্থানে নিয়ে চালককে হত্যার পর অটোরিকশা ছিনতাই। বরিশালে 2 বছরে অন্তত 15টি খুন, 6টি সংঘবদ্ধ চক্রে জড়িত বলছে পুলিশ। বাড়ছে শীতের প্রকোপ। উত্তরের হিমেল হাওয়া বাড়িয়ে দিচ্ছে শীতের অনুভূতি। কনকনে ঠান্ডার প্রভাব পড়েছে জনজীবনে, সঙ্গে ঘন কুয়াশা বাড়িয়েছে দুর্ভোগ। চুয়াডাঙ্গায় 2 দিন পর দেখা দিয়েছে সূর্য। হিমেল হাওয়ায় বাড়ছে শীতের প্রকোপ। উত্তরের জেলা নওগাঁয় কনকনে ঠান্ডায় জনজীবনে নেমে এসেছে স্থবিরতা। দিনের অনেকটা সময় সড়কে হেডলাইট চালিয়ে চলাচল করতে দেখা গেছে যানবাহনগুলোকে। সূর্যের দেখা পাওয়াও কঠিন হয়ে গেছে। আগুন জ্বালিয়ে উত্তাপ নেয়ার চেষ্টায় দেখা গেছে অনেককে। অনেকটা একই পরিস্থিতি ঠাকুরগাঁয়ে। শীতের এত প্রকোপ এদিকে উত্তরাঞ্চলে যার শেষ নাই। কয়েকদিন থেকে সূর্য ঠিক মতো উঠতেছে না, খুব শীত পড়ছে ভাই, আর খুব কুয়াশা। চুয়াডাঙ্গায় সোমবার সকাল 10টায় তাপমাত্রা নামে 11.7 ডিগ্রি সেলসিয়াসে। ঝিনাইদহেও তীব্র শীতে দুর্ভোগ বেড়েছে খেটে খাওয়া মানুষের। কাজের জন্য বাড়াইছি, কিন্তু হাত পা টাটাচ্ছে, খুব ঠান্ডার কারণে গাড়ি চালানো খুবই কষ্ট হচ্ছে, হাত পা সব কুকড়ায় আসতেছে। ঘন কুয়াশার কারণে মানিকগঞ্জের পাটুরিয়া, দৌলতদিয়া ও আরিচা কাজিরহাট নৌ রুটে রোববার সকাল 10টা থেকে 12টা পর্যন্ত বন্ধ থাকে ফেরি চলাচল। এতে ভোগান্তিতে পড়তে হয় পারাপারের অপেক্ষায় থাকা যানবাহনের যাত্রী ও চালকদের। খুব ঠান্ডা আর কি, এই কালকে তো শুরু হয়েছে, প্রচুর ঠান্ডা এবং সূর্য ওঠে 11টায়। কুয়াশায় রাস্তায় যখন আসছি কিছুই দেখতে পাচ্ছি না। বাইকে নিম্ন শ্রেণীর লোকজন আছে, তাদের শীতে প্রচুর কষ্ট হবেই। এদিকে তীব্র ঠান্ডায় বাড়ছে শীতজনিত রোগের প্রকোপ। কুষ্টিয়া জেনারেল হাসপাতালে সর্দি, কাশি, শ্বাসকষ্ট, ডায়রিয়া নিয়ে প্রতিনিয়তই আসছে রোগী। এবার চাপটা আরও বেশি, প্রায় ধারণ ক্ষমতার 4-5 গুণ মতোই আমাদের রোগী আছে। এত স্বল্পতা, এত সংকট থাকা সত্ত্বেও আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করছি যাতে সবার সেবাটা নিশ্চিত করা যায়। শীতজনিত রোগের জটিলতা এড়াতে বাড়তি সতর্কতার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। মনিরুজ্জামান প্রান্ত, সময় সংবাদ। গত 2 বছরে বরিশালে অটোরিকশা ছিনতাইকে কেন্দ্র করে অন্তত 15টি হত্যাকাণ্ড হয়েছে। পুলিশ বলছে অন্তত 6টি চোর ও ছিনতাই চক্রের সন্ধান মিলেছে, যারা কেবল চুরিই নয়, অটোরিকশার চালককে হত্যা করে। আইন শৃঙ্খলা বাহিনী তৎপর থাকলেও নিয়ন্ত্রণে আসছে না হত্যাকাণ্ড। সুজয় দাসের ছবিতে অপূর্ব রিপোর্ট। রান্না করতে যাই, কাজ করতে যাই, আমি তো একজন সন্তান হারানোর শোকে কাতর, অন্যজন ভেঙে পড়েছেন স্বামীকে হারিয়ে। অটোরিকশা ছিনতাইয়ের ঘটনায় একই এলাকায় 3 মাসের ব্যবধানে খুন হন 2 জন। ঘটনা বরিশাল মহানগরীতে। কৌশল হিসেবে ছিনতাই চক্র প্রথমে যাত্রী বেশে অটোরিকশা ভাড়া করে, পরে নিয়ে যাওয়া হয় নির্জন কোনো স্থানে। এরপর সুযোগ বুঝে অটোরিকশার চালককে শ্বাসরোধ করে হত্যা করে। আর লাশ গুমের জন্য বেছে নেওয়া হয় পরিত্যক্ত ডোবা কিংবা নদী অথবা নদী তীরে মাটি চাপা দেওয়া হয়। এমন নৃশংস ঘটনা শহরের রিফিউজি কলোনির সোহেল ও হিরণ হত্যাকাণ্ডে। ইমরান নেওয়ার পরে
এই নিখোঁজ। তথ্য বলছে ছিনতাই চোরচক্রের কয়েকটি গোপন সাম্রাজ্য গড়ে উঠেছে বরিশাল সহ আশপাশের জেলা ঘিরে। ঝালকাঠি জেলার কলেজ মোড়, বরিশালের পলাশপুর ও মোহাম্মদপুর সহ আরও বেশ কয়েকটি এলাকায় সক্রিয় ওই চক্রটি। জুস দেশে জুস খাইছি, জুস খাওয়ার পর আমার খালের সাইডে ফালাই রাখিয়া আস্তে তারা চলে গেছে। তবে অপরাধীদের লাগাম টানতে মাঠে কাজ করছে আইন শৃঙ্খলা বাহিনী। আর সিটি কর্পোরেশনের দাবি, বৈধ অবৈধ রিকশা তালিকার কাজ চলমান রয়েছে। যেহেতু এটা তাদের কোনো ডকুমেন্টস নাই, হারিয়ে গেলে এটা আর খুঁজে পাওয়া খুব কঠিন হয়ে যায়। এরকম ঘটনা ঘটলে যেন তারা থানায় গিয়ে একটা অভিযোগ দেয়, আমরা মামলা নিয়ে সেই বিষয়ে অবশ্যই কার্যকর ব্যবস্থা নিব। পুলিশের তথ্যমতে গত 2 বছরে অটোরিকশাকে কেন্দ্র করে হত্যার ঘটনা ঘটেছে 15টিরও বেশি, আর চুরির ঘটনা শতাধিক। অপূর্ব অপু, সময় সংবাদ, বরিশাল। বাংলা সময় আরও থাকছে। নানা সংকটের মধ্যেও 2025 সালে কন্টেইনার এবং কার্গো হ্যান্ডেলিংয়ে চট্টগ্রাম বন্দরের রেকর্ড। বেড়েছে জাহাজের সংখ্যা, প্রবৃদ্ধি ধরে রাখতে জেটি আধুনিকায়নের তাগিদ। নারায়ণগঞ্জে নিখোঁজের 1 দিন পর স্কুল ছাত্রীর লাশ উদ্ধার করা হয়েছে। সকালে বন্দরের দড়ি সোনাকান্দা এলাকায় রাস্তার পাশে একটি লাশ দেখতে পান স্থানীয়রা। খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে সদর হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ। নিহতের পরিচয় আকলিমা আক্তার আলিফা নামে শনাক্ত করেন স্বজনরা। তাদের দাবি, রোববার দুপুরে বাসা থেকে বের হয়ে নিখোঁজ হয় 5ম শ্রেণীর শিক্ষার্থী আলিফা। তার শরীরের বিভিন্ন অংশে আঁচড়ের চিহ্ন রয়েছে। ফেনীতে ঝুলন্ত অবস্থায় জজ আদালতের সেরেস্তাদার এনামুল হকের লাশ উদ্ধার করা হয়েছে। সকালে সদরের ফতেপুর এলাকার রেল লাইনের পাশের একটি গাছে উল্টো করে ঝুলন্ত অবস্থায় একটি মরদেহ দেখতে পান স্থানীয়রা। খবর পেয়ে মরদেহ উদ্ধার করে মর্গে পাঠায় পুলিশ। ঘটনাটির ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে নজরে আসে এনামুলের স্বজনদের। পরে ঘটনাস্থলে গিয়ে লাশ শনাক্ত করেন তারা। সিলেটে নিজ বাসা থেকে এক কলেজ ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পুলিশ জানায়, সকালেও বাবা মায়ের সঙ্গে রাগারাগি করে ঘরের ভেতরে দরজা লাগিয়ে দেয় দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী জেরিন। দীর্ঘক্ষণ ডাকাডাকি করেও কোনো সাড়া না পেয়ে দরজা ভেঙে ঢুকেন স্বজনরা। এ সময় ভেতরে জেরিনের ঝুলন্ত মরদেহ দেখতে পান তারা। ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আওয়ামীপন্থী 6 দিনের রুটিন দায়িত্ব পালন করবেন উপাচার্য ও 2 উপাচার্য। দুপুরে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ডক্টর ইফতিখারুল আলম মাসুদ এই তথ্য জানান। তিনি বলেন, উপাচার্য অধ্যাপক সালেহ হাসান নকিব পালন করবেন বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের দিনের দায়িত্ব। ব্যবসায় শিক্ষা ও আইন অনুষদের দিনের দায়িত্ব পালন করবেন উপ উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ মাইনুদ্দিন এবং ভূবিজ্ঞান ও সামাজিক বিজ্ঞান অনুষদের দিনের দায়িত্ব পালন করবেন আরেক উপ উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ ফরিদউদ্দিন খান। শিক্ষার্থীদের একাংশের আন্দোলনের মুখে রোববার রাতে দায়িত্ব পালনে অপারগতা প্রকাশ করে উপাচার্যের কাছে লিখিত দেন ডিনরা। 2 জন যে প্রভিসি মহোদয় আছেন, উপ উপাচার্য, এই 2 জন সহ 3 জন মিলে এই 6টা তারা দুইটা করে অনুষদ তারা ভাগ করে নিয়েছেন। বিজ্ঞান এবং প্রকৌশল এটা সরাসরি মাননীয় ভাইস চ্যান্সেলর দেখবেন, এবং তার প্রতিনিধি হিসেবে বাকি 4টা যে অনুষদ আছে সেই 4টা অনুষদে ওই 2 উপ উপাচার্যকে দায়িত্ব দিয়েছেন। দাবি আদায়ে শুল্ক কর্মকর্তাদের কর্মবিরতির পাশাপাশি পরিবহন ধর্মঘটের মতো নানা সংকটের মাঝেও 2025 সালে কন্টেইনার এবং কার্গো হ্যান্ডেলিংয়ে নতুন রেকর্ড গড়েছে চট্টগ্রাম বন্দর। শাখাউত ত্রিপুর ক্যামেরায় কমলদের রিপোর্ট। দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি আমদানি রপ্তানি বাণিজ্যে তেমন কোনো প্রভাব না ফেললেও বছরের মাঝামাঝিতে শুল্ক কর্মকর্তাদের কর্মবিরতি এবং পরিবহন ধর্মঘট কিছুটা সংকটে ফেলেছিল চট্টগ্রাম বন্দরের কার্যক্রমে। তবে সব জটিলতা কাটিয়ে বন্দর যেমন ছন্দে ফিরেছে, তেমনি চলতি বছরের 20 ডিসেম্বর পর্যন্ত 33 লাখ কন্টেনার, 13 কোটি 39 লাখ মেট্রিক টন কার্গো পণ্য হ্যান্ডেলিং করে আগের সব রেকর্ড ভেঙেছে। টোটাল ক্যালেন্ডার ইয়ারে আমরা চেষ্টা করেছি আমাদের যে প্রযুক্তিগত যে সমস্ত ব্যারিয়ারগুলো ছিল সেইগুলোকে পাশ কাটিয়ে নতুন নতুন উদ্ভাবনী কার্যক্রম গ্রহণ করা। চট্টগ্রাম বন্দরের মতো বছর শেষ হওয়ার আগেই 21টি বেসরকারি অফডোকো বাল্ক পণ্য এবং কন্টেনার হ্যান্ডেলিংয়ে রেকর্ড সৃষ্টি করেছে। কাস্টমস কর্মকর্তাদের কাজ বন্ধের কর্মসূচি ছিল, কিন্তু এসব প্রতিবন্ধকতা পেরিয়েও আমরা দেখেছি যে রপ্তানির ক্ষেত্রে বেসরকারি অফডোকগুলো প্রায় 6.4% প্রবৃদ্ধি পেয়েছে। অবশ্য 39 বছর পর 2025 সালে এসে ট্যারিফ বাড়াতে গিয়ে নানামুখী জটিলতায় পড়তে হয়েছিল চট্টগ্রাম বন্দরকে। সিঙ্গাপুর ধরেন, মালয়েশিয়া ধরেন, ইন্ডিয়া ধরেন অথবা ভিয়েতনাম ধরেন, উই আর হায়ার
দেশের আমদানি রপ্তানি বাণিজ্যের সত্ত্বে চট্টগ্রাম বন্দরের নৌ চ্যানেলে নিয়মিত ড্রেজিং এবং জেটিতে অত্যাধুনিক যন্ত্রপাতি স্থাপনের কোনো বিকল্প দেখছেন না ব্যবসায়ীরা। বড় জাহাজগুলা যেন আমাদের জেটিতে ঢুকাতে পারে, তাহলে আমার মনে হয় বন্দরের এই সেক্টরটাতে আলটিমেটলি তারা ওভারকাম করে চলে আসবে। আর লয়েড লিস্টে বিশ্বের ব্যস্ততম 100টি বন্দরের মধ্যে চট্টগ্রাম বন্দরের অবস্থান 68তম। বছরের শেষ সময়ে এসে যেমন দেশের অর্থনীতি গতিশীল রয়েছে, ঠিক তেমনি সচল রয়েছে আমদানি ও রপ্তানি বাণিজ্য। চট্টগ্রামের এসাক ডিপো থেকে কমল দে, সময় সংবাদ। চাঁপাইনবাবগঞ্জে মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণ ও বিক্রির অভিযোগে 4টি ফার্মেসির মালিককে জরিমানা করা হয়েছে। দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট তৌফিক আজিজের নেতৃত্বে শিবগঞ্জে পৌর এলাকায় অভিযান চালায় চাঁপাইনবাবগঞ্জ ওষুধ প্রশাসন অধিদপ্তর। এ সময় বিভিন্ন ফার্মেসি থেকে বিপুল পরিমাণ মেয়াদোত্তীর্ণ ওষুধ জব্দ করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখার দায়ে 4টি ফার্মেসি মালিককে মোট ৯,৫০০ টাকা অর্থদণ্ড করা হয়। বাংলা সময়ের শীর্ষ সংবাদগুলো জানাবো আরও একবার। ভোটের গাড়ি উদ্বোধন, নির্বাচন উৎসব মুখর করতে দেশবাসীর সহযোগিতা চাইলেন প্রধান উপদেষ্টা। সময়ের সঙ্গে ভোটারদের ভয় কেটে যাওয়ার আশা সিইসির। দীপু চন্দ্র দাসকে পিটিয়ে ও পুড়িয়ে হত্যার প্রতিবাদ, খুনিদের বিচার দাবিতে ময়মনসিংহের তারাকান্দায় বিক্ষোভ মিছিল। 12 আসামি 3 দিনের রিমান্ডে। এ ছিল বাংলা সময়। এরপর সন্ধ্যার সময় নিয়ে সঙ্গে থাকবেন সহকর্মী জাফর সাদিক। ধন্যবাদ সাইফুল রুদ্র। সন্ধ্যার সময় নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়।